আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি শাহনাজ পারভীন, দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদেরকে জীববিজ্ঞানের প্রায় দশম শ্রেণীর জন্য জীবের একাদশ অধ্যায়, জীববিজ্ঞানের একাদশ অধ্যায় এবং জীবের প্রজনন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সবাই প্রস্তুত হও এবং খাতা বই নিয়ে বসে যাও। দেখো, অনেক দিন ধরে তোমাদের কোনো লেখাপড়া হয়নি, তাই না? অনেকে পড়ালেখার কিছুটা অংশ ভুলেও গেছো হয়তো। তাহলে তোমরা ক্লাস 10-এ যারা উঠলা, তোমাদের এখন এবার তোমাদের একাদশ, দ্বাদশ এই পিছনের দিকের অধ্যায়গুলো সবগুলি করতে হবে। তাহলে এখানে দেখো, জীবের প্রজনন একাদশ অধ্যায়ে তোমাদের আছে জীবের প্রজনন। আমি প্রথমে তোমাদের বলতে চাই প্রজনন কি। প্রজনন তোমরা তো জানো যে জীবের একটা বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য প্রজনন, যে নিজের মতো জীব অনুরূপ বংশধর তৈরি করতে পারে। জড়বস্তুর মধ্যে এই ক্ষমতা কিন্তু নাই, জীবের মধ্যে এই ক্ষমতাটা আছে। এখন যে প্রক্রিয়ার জীব তার অনুরূপ বংশধর তৈরি করতে পারে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে প্রজনন। এখন জীব বলতে আমরা শুধু কি মানুষকে বুঝবো, শুধু কি প্রাণীগুলোকে বুঝবো? না, জীব তো অণুজীবও আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, সব মিলেই আমাদের জীব। তার মানে প্রজননে সবগুলি অংশগ্রহণ করে। নিম্ন শ্রেণীর জীব থেকে শুরু করে উন্নত জীব সকলেই প্রজননে অংশগ্রহণ করে। তাহলে নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে প্রজননটা হয় অযৌন প্রক্রিয়া। এই প্রজননটা আবার যৌন প্রজনন, অযৌন প্রজনন। যৌন প্রজনন উন্নত জীবের ক্ষেত্রে দেখা যায়। এখন উন্নত জীব বলতে আমরা শুধু প্রাণীদের বুঝবো না, উন্নত উদ্ভিদ, প্রাণী, উন্নত উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে এই প্রজননটা ঘটে। এখন এই প্রজননের প্রয়োজনীয়তা, তাহলে প্রজনন কি? যে প্রক্রিয়ায়, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব অনুরূপ জীবের জন্ম দিতে পারে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় জীবের প্রজনন প্রক্রিয়া। তাহলে প্রজননের কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনীয়তার গুরুত্ব কি? যদি প্রজনন না ঘটতো, জীবের কতগুলো বৈশিষ্ট্য বলো দেখি, বলো। জীব জন্মগ্রহণ করে, জীব ছোট থেকে বড় হয়, বংশবৃদ্ধি করে। এই যে বংশবৃদ্ধি করে, ছোট থেকে বড় হয়ে বংশবৃদ্ধি করে, এই বংশবৃদ্ধি করাটাই হচ্ছে প্রজনন। এখন প্রজনন যদি না ঘটতো জীবের ক্ষেত্রে, তাহলে পৃথিবীতে কি কোনো জীব টিকে থাকতে পারতো? পারতো না। তাহলে জীব তো বিলুপ্ত হয়ে যেত। পৃথিবী থেকে জীব বিলুপ্ত হলে পৃথিবী কি আর থাকতো? এখন এই প্রজননের গুরুত্বতে প্রত্যেকটা জীব, উদ্ভিদ, প্রাণী, নিম্ন শ্রেণীর জীব, প্রত্যেকে তার অনুরূপ বংশধর টিকিয়ে রাখতে চায় এবং এই প্রক্রিয়ার মাধ্যমে তারা নিজের বংশধর তৈরি করে। এখন অযৌন প্রজনন, এই প্রজননটা অযৌন প্রজনন যেগুলো নিম্ন শ্রেণীর জীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, এরকম অনেক নিম্ন শ্রেণীর উদ্ভিদ, প্রাণী আছে যাদের মধ্যে অযৌন প্রজনন দেখা যায়। আর যৌন প্রজননের ক্ষেত্রে কিন্তু উন্নত জীবের মধ্যে যৌন প্রজনন ঘটে। এখন যৌন প্রজনন ঘটার জন্য কি প্রয়োজন? যৌন প্রজনন ঘটার জন্য বিপরীত ধ্বনি
একই প্রজাতি বিপরীতধর্মী গ্যামেটের প্রয়োজন হয়। পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট। শুক্রাশয়, ডিম্বাশয়। শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাশয়ে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হয় এবং এই বিপরীতধর্মী গ্যামেটের মিলনের ফলেই জাইগোট তৈরি হয়। এই জাইগোট পরবর্তীতে বিভাজিত হতে হতে পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। তাহলে আমরা প্রথমে প্রজনন কি, জীবের প্রজনন করতে গেলে প্রথমে আমরা জীব, যার জীবন আছে তাকে জীব বলে। জীবের প্রজনন কি, যে প্রক্রিয়া জীব অন্য জীবের জন্ম দেয় সেই প্রক্রিয়াকে প্রজনন। প্রজনন প্রক্রিয়ার কয়েকটি করা যাচ্ছে, অযৌন প্রজনন এবং যৌন প্রজনন। অযৌন প্রজনন নিম্নশ্রেণী জীবের মধ্যে দেখা যাচ্ছে আর যৌন প্রজনন উন্নত জীবের মধ্যে ঘটে থাকে। এখন উন্নত জীবের মধ্যে যৌন প্রজনন ঘটার জন্য বিপরীতধর্মী গ্যামেটের প্রয়োজন হয়। এই বিপরীতধর্মী গ্যামেটটা হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট যেটাকে আমরা বলি শুক্রাণু, পুংগ্যামেট শুক্রাণু, আর স্ত্রী গ্যামেট ডিম্বাণু। তাহলে একই প্রজাতির বিপরীতধর্মী জীবের মধ্যে এই গ্যামেট তৈরি হয়। বিপরীতধর্মী এই গ্যামেট পরবর্তীতে মিলিত হয়ে তৈরি করে জাইগোট। আর এই পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট তৈরি করার শর্ত কিন্তু জনন কোষকে মেয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে হবে। অর্থাৎ জনন কোষে যে ক্রোমোজোম সংখ্যা থাকে, এই জনন কোষ অপুত্র কোষে জনন কোষ তৈরি করার সময় পুংগ্যামেটে বা স্ত্রী গ্যামেটে সেটা অর্ধেক হয়ে যাবে। তাহলে জনন কোষ তৈরি পূর্বশর্ত হচ্ছে মেয়োসিস প্রক্রিয়ার বিভাজন। মেয়োসিস প্রক্রিয়ার বিভাজন অর্থাৎ হ্রাসমূলক প্রক্রিয়া বিভাজন হবে এই জন্মকোষটা, তারপরে প্রক্রিয়ার বিভাজন। ক্রোমোজোমের সংখ্যা তখন কি হয়ে যাবে? ক্রোমোজোমের সংখ্যা হয়ে যাবে অর্ধেক। ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তাহলে যখন উদ্ভিদে বা প্রাণীতে জনন কোষ তৈরি হবে, পুং জনন কোষ, স্ত্রী জনন কোষ, যৌন জননে অংশগ্রহণ করার জন্য অর্থাৎ যৌন প্রজননে অংশগ্রহণ করার জন্য বিপরীতধর্মী যে গ্যামেটের প্রয়োজন হবে, সেখানে মেয়োসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা আছে অপত্য কোষে এসে সেটা অর্ধেক হয়ে যাবে। এই অর্ধেক আর অর্ধেক মিলে অর্ধেক আর এই অর্ধেক, এই অর্ধেককে এটা পূর্ণ। অর্থাৎ বুঝতে পারছো, পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলে যোগ হলে হয়ে গেল জাইগোট। এটা এই প্রক্রিয়া যৌন জননটা ঘটবে। আর মেয়োসিস প্রক্রিয়া যৌন জনন ঘটার পরে
এটা কি হবে, যখন জাইগোট তৈরি হয়ে যাবে, জাইগোটটা আবার কি হবে জানো, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় হয়ে পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি। তাহলে মনে করো আমরা প্রজনন সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিলাম যে প্রত্যেকটা জীবের প্রজননের প্রয়োজন রয়েছে এবং এই প্রজননটা দুভাবে হয়, অযৌন যৌন। অযৌন প্রজনন নিম্নশ্রেণীর জীবের মধ্যে দেখা যায় এবং যৌন প্রজনন উন্নত জীবের মধ্যে দেখা যায়। উন্নত জীবের মধ্যে যৌন প্রজনন দেখার জন্য একই প্রজাতির বিপরীতধর্মী গ্যামেটের প্রয়োজন হয়। এই পুং গ্যামেট বা শুক্রাণু, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, এবং এই শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে জাইগোট তৈরি হয়। শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় মিয়োসিস প্রক্রিয়া, আর জাইগোট তৈরি হয়, জাইগোট তৈরি হওয়ার পর সেটা বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয়। এখন অবশ্যই এই পৃথিবীতে প্রত্যেকটা জীবের প্রজননের যে প্রবণতাটা, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যে প্রয়োজনীয়তা এবং রয়েছে, সেটা এটাই এই জীবের প্রজননের গুরুত্ব। এখন আমরা আলোচনা করব উদ্ভিদের প্রজনন নিয়ে। উদ্ভিদের প্রজননের যেটা প্রজনন অঙ্গ, উদ্ভিদের প্রজনন অঙ্গটা কি? নিয়ে আলোচনা করবো ফুল নিয়ে। তাহলে দেখো, এখন কি বসন্তকাল না, অনেক ফুল, গাছ গাছে অনেক ফুল ফুটেছে, বিভিন্ন রকমের ফুলের সমারোহ। আমার কাছে এই যে গোলাপ ফুল আছে, রঙ্গন ফুল আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো একটা ফুলের পরিও আছে। ফুল তো রূপান্তরিত বিটপ তোমাদের বললাম। এখন বিটপ কি? একটা গাছের নিচের অংশটা হচ্ছে রুট বা শিকড়, মূল, আর উপরের অংশটা হচ্ছে শুট বা বিটপ। তাহলে এখান থেকে যদি মূল হয়, এর উপরে কাণ্ড থেকে বাকি অংশটা কি হচ্ছে? বিটপ হচ্ছে। এই ফুল তো উপরের অংশে আছে এবং ফুল একটি রূপান্তরিত বিটপ। তাহলে এই ফুল প্রজনন অঙ্গ হিসাবে অত্যাবশ্যকীয় প্রজনন অঙ্গ। উদ্ভিদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। একটা ফুলের কয়টি অংশ? 5টি অংশ, তোমরা সবাই জানো। দেখো, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক আর স্ত্রীস্তবক। তোমাদের পুষ্পাক্ষ বলছে, এখানে একটা ছবি আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো। এটার নিচে সবচেয়ে নিচে যেটা দেখা যাচ্ছে পুষ্পবৃন্ত। বৃন্ত, সব ফুলের বৃন্ত থাকে না, বৃন্ত অবৃন্ত ফুলও হয়। পুষ্পবৃন্ত, এই ফুলে দেখা যাচ্ছে পুষ্পবৃন্ত। তারপরে যে অক্ষের উপর পুষ্পটা সজ্জিত থাকে সেই অক্ষটাকে বলে পুষ্পাক্ষ। যেমন এখানে এই ফুলটাকে দেখো, এই অক্ষের উপর এই ফুলটা সজ্জিত আছে, নিচের এই অংশটা হচ্ছে পুষ্পাক্ষ। যেমন এখানে দেখো, এই যে এই নিচের অংশটা হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের উপর ফুলটা সাজানো আছে। তারপরে এই যেখানে বৃতি, তারপর উপরের অংশটা হচ্ছে পুষ্পাক্ষের উপর অন্যান্য স্তবকগুলো আছে, বৃতি আছে, দলমণ্ডল আছে, তারপর পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে। তাহলে এই যে অক্ষের উপর ফুলটা সাজানো আছে, এটাই হচ্ছে পুষ্পাক্ষ। তারপরে বৃত্তাংশ হচ্ছে বৃতিটার বিভিন্ন কয়েক ভাগে এই যে বিভক্ত বৃত্তাংশ। এক একটা অংশকে, বৃতির এক একটা অংশকে বলা হয় বৃত্তাংশ। এখানে ফুলটা দেখো, এই যে একটা বৃত্তাংশ, এই যে বৃত্তাংশ, এই যে বৃত্তাংশ দেখতে পাচ্ছ। নিচে এই বৃতি, এই দেখো বৃতিটা
এই যে থ্যালামাস, তা এটা হচ্ছে পুষ্পাক্ষ, এই যে বৃন্ত, হ্যাঁ কতগুলো ফুলে বৃন্ত থাকে কতগুলো থাকে না, এটা বৃন্তযুক্ত ফুল। এখানে এটা এটা হচ্ছে পুষ্পাক্ষ, তারপর ফুলটা এটা কুড়ি, দেখো ফুলের কুড়িটাতে এই যে বৃতিগুলো এখানে ফুলটাকে ঢেকে রাখছে, তাই না? এই সবুজ, সাধারণত বৃতি সবুজ হয়। এখন এই সবুজ বৃতি কি করবে? সবুজ হলে কি হয়? সবুজ বৃতিটা হচ্ছে এখানে সবুজ হলে খাদ্য প্রস্তুতে সাহায্য করতে পারে, তাই না? পরাগায়নে সাহায্য করে যদি রঙিন বৃতি হয়। এই বৃতিটার আসল কাজ হচ্ছে এই ফুলটাকে রোদ, বৃষ্টি, পোকামাকড়, কীট পতঙ্গ থেকে বৃতিটা ফুলটাকে ঢাকা দিয়ে রাখছে, আবৃত করে রাখছে, যেন এখানে এই বৃতিটা, এই ফুলের পাপড়িগুলা এখনো ফুটেনি, এটা কুড়ি, এটা এখনো ফুল ফুটেনি, এই ফুলটা কুড়িটা যেন নষ্ট না হয়, পোকামাকড় যেন নষ্ট না করতে পারে, এই জন্য বৃতি এই ফুলের কুড়িটাকে, এই ফুলটাকে ঢেকে রাখছে। দেখো, আর যেখানে নিচে ফুলটা, এখানে লম্বচ্ছেদ অবস্থা একটা ফুল আছে, এখানে দেখো এই যে বৃত্তাংশ, এক একটা অংশ বৃত্তি, সবটা মিলে বৃত্তি, এবং বৃত্তির এক একটা অংশকে বলা হচ্ছে বৃত্তাংশ। এই বৃত্তাংশ কোনো কোনো ফুলে সংযুক্ত থাকতে পারে, আবার কোনো কোনো ফুলে আলাদা হয়ে বিযুক্ত বৃত্তি হতে পারে, যুক্ত বৃত্তি হতে পারে, মোট কথা। এখন এরপরে দেখো বৃত্তাংশের পরে এই যে পাপড়িগুলো দেখতে পাচ্ছ না? পাপড়িগুলো, এই ফুলের পাপড়ি, এই যে ফুল, এখানে ফুলও বিভিন্ন পাপড়ি তো তোমরা জানোই, এই যে পাপড়ি, এই পাপড়িগুলো, সবগুলো পাপড়িগুলোকে একসাথে বলা হবে দল বা দলমণ্ডল। তাহলে এই এই পাপড়িগুলো সবগুলোকে কিন্তু দলমণ্ডল বলা হবে। আর একটা পাপড়ি যদি তুমি ধরো, একটা পাপড়ি, এইটা দলমণ্ডলের একটা অংশ, এটা একটা পাপড়ি, অনেকগুলো পাপড়ি নিয়ে এই ফুলের দলমণ্ডল। তাহলে তোমরা একটা ফুলের পুষ্পবিন্দু এখানে দেখতে পেলে, সব ফুল থাকে না, বিন্দুহীন হয়। আবার এখানে পুষ্পাক্ষ, এই লক্ষ্যের উপর সম্পূর্ণ ফুলটা সজ্জিত থাকে, তারপরে উপরের অংশটা হচ্ছে বৃত্তাংশ, বৃত্তির বিভিন্ন অংশগুলোকে বৃত্তাংশ বলে, যুক্ত বা বিযুক্ত হতে পারে। তারপরে দলমণ্ডল আসলো, দলমণ্ডলের মধ্যে এই পাপড়িগুলো একত্রে বলা হবে দল বা দলমণ্ডল, আর এক একটাকে বলা হবে পাপড়ি। কি কাজ করে? ফুল আকর্ষণীয় হয় এবং বিভিন্ন কীট পতঙ্গ এই ফুলে মধু সংগ্রহের জন্য হোক, এখানে ফুলের মধ্যে এসে পড়ে, বিভিন্ন কীট পতঙ্গ এখানে এসে পড়ে, তাহলে এবং পরাগায়নে সাহায্য করে। এভাবে কিন্তু পরাগায়নটা হয়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কীট পতঙ্গের মাধ্যমেও পরাগায়ন হয়। যা হোক, তাহলে মধু সংগ্রহের জন্য হোক, পরাগায়নের জন্য হোক, বিভিন্ন কীট পতঙ্গ এই ফুলে আকৃষ্ট হয়ে এক একটা ফুলের কালার এক এক রকম, তাহলে ফুলে এসে পড়ে এবং এভাবে পরাগায়ন ফুলে হয়। তাহলে এটা গেল পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ, বৃত্তাংশ, এটা পাপড়ি। এখন থাকলো দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। তার মানে অত্যাবশ্যকীয় যে অংশটা ফুলের, সেটা হচ্ছে পুংস্তবক আর স্ত্রীস্তবক। এই দুটা কোনো কোনো ফুলের যদি যে কোনো একটা না থাকে, একটা সম্পূর্ণ ফুলের মধ্যে কিন্তু 5টা অংশই থাকবে, যদি কোনো ফুলের একটি অংশ না থাকে তাহলে সেটাকে অসম্পূর্ণ ফুল বলা হবে, আর যদি সবগুলো স্তবকই থাকে তখন সেটাকে বলা হবে সম্পূর্ণ ফুল। তাহলে একটা এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ পুংস্তবকের এই অংশগুলো, এখানে এক একটা পুংকেশরের এই যে উপরের অংশটা পরাগধানী, এটা হচ্ছে পরাগদণ্ড। পরাগধানী এখানে এই ফুলে ভালো করে দেখা যাচ্ছে না, ভিতরে তোমরা দেখতে পাবে না। এখানে এই যে এক একটা পরাগধানী এখানে আছে, পরাগধানী এখানে ভালো করে তোমাদের দেখাই দিই। দেখো, এই যে ফুলের উপরের অংশটা পরাগধানী বা পরাগথলি বলা হয়, আর এটা হচ্ছে পরাগদণ্ড, এগুলোকে বলা হয় পুংকেশর। অনেকগুলো পুংকেশর থাকতে পারে, এই পুংকেশরগুলো মিলে পুংস্তবক। তাহলে এক একটা পুংকেশরের দুটো অংশ, পরাগধানী আর পুংদণ্ড, পরাগদণ্ড বা পুংদণ্ড। এই পরাগধানীর
অভ্যন্তরে কিন্তু পরাগরেণু উৎপন্ন হয়। পরাগধানীর অভ্যন্তরে পরাগরেণু উৎপন্ন হয়। এখানে খুব ছোট দেখা যাচ্ছে, উপরে পরাগধানীটা আছে, এই যে পুংদণ্ডটা, আর এই যে পরাগধানী। এখানে পরাগরেণু উৎপন্ন হয়ে যখন পরিপক্ক হয় তখন এই পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এবং তখন পরাগ নালিকা তৈরি করে। এই পরাগধানী থেকে পরাগরেণু যেটা উৎপন্ন হয়, পরাগ নালিকা তৈরি হয় এবং এই পরাগ নালিকার ভিতরে কিন্তু পুংজননকোষটা তৈরি হয়। তাহলে এখন আমরা ফুলের বিভিন্ন অংশগুলো নিয়েই আলোচনা করি। তাহলে আমরা পেলাম পুষ্পবিন্দু, পুষ্পাক্ষ, বৃত্তাংশ, বৃতি, এক একটা অংশ বৃত্তাংশ, জলমণ্ডল, জলমণ্ডলের এক একটা অংশকে পাপড়ি বলা হচ্ছে, পুংস্তবক, এই পুংস্তবক অনেকগুলো পুংকেশর আছে, পুংকেশরের দুইটা অংশ, পরাগধানী উপরের অংশটা, আর পরাগদণ্ড হচ্ছে এই সঙ্গে লাগানো সংযুক্ত দণ্ডটা পরাগদণ্ড। এই পরাগধানীর অভ্যন্তরে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু উৎপন্ন হয় এবং এটা যখন পরিণত হয় এই পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এবং পরাগ নালিকা তৈরি হয় এবং পুংজননকোষ সেখানে তৈরি হয়। তারপরে এটা গেল পুংকেশর, পুংকেশরে অনেকগুলো পুংকেশর মিলে পুংস্তবক। এখন থাকলো বাকি স্ত্রীস্তবক। তাহলে স্ত্রীস্তবকের মধ্যে কি আছে দেখো, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এখানে গর্ভাশয় নিচে, এটাকে ফুলের কেন্দ্রে, জাস্ট কেন্দ্রের মধ্যে এই গর্ভাশয়টা আছে। গর্ভাশয় এখানে স্ত্রীস্তবকটা কেন্দ্রের মধ্যে অবস্থান করে, সোজা চলে উপর দিকে গর্ভমুণ্ড আর তার সঙ্গে গর্ভদণ্ড। যখন পরাগায়নের সময়, পরাগায়ন পরে আলোচনা করবো আমি, তখন এখান থেকে ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, হয়ে এখানে নালিকা তৈরি করে এবং এখানে গর্ভাশয় ডিম্বকের সাথে মিলিত হয়। যা হোক, এটা পরের আলোচনা। তাহলে এখানে স্ত্রীস্তবকের যে অংশগুলো, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, এই গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক উৎপন্ন হয় আর ডিম্বকের ভিতরে থাকে ডিম্বাণু। তাহলে আমরা শুক্রাণু, পুংজননকোষ তৈরি বুঝতে পারলাম যে পরাগধানীর অভ্যন্তরে যে পরাগরেণু, এই পরাগরেণু পরিণত হলে তারপরে পরাগ নালিকার ভিতরে পরাগ নালিকার ভিতরে পুংজননকোষটা তৈরি হচ্ছে। আর এখানে গর্ভাশয়ের অভ্যন্তরে উৎপন্ন হচ্ছে, গর্ভাশয় অভ্যন্তরে আছে কি, গর্ভাশয় বা ডিম্বাশয়, গর্ভাশয়ের অভ্যন্তরে থাকে ডিম্বক আর ডিম্বকের ভিতরে থাকে, গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বকের ভিতরে থাকে ডিম্বাণু তৈরি হয় এখানে। তারপর ডিম্বাণু আর শুক্রাণু মিলে তৈরি হয় জাইগোট। যাই হোক, এখন তাহলে তোমরা, আজকে আমি তোমাদের ফুলের প্রজনন অঙ্গ, ফুল, উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। তোমাদের আলোচনা আমি তোমাদের বললাম যে ফুলের 5টি অংশ তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ। পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এইগুলো, এই ফুলটা বিভিন্ন মাধ্যমে, এই যে পরাগায়নের হওয়ার জন্য, পরাগায়নের জন্য এই ফুলটা এত আকর্ষণীয়। এক একটা ফুল এক এক রকম, কোনো ফুল বড়, কোনো ফুল ছোট, কোনোটা কীটপতঙ্গ ফুল আঠালো ধরনের হয়, কীটপতঙ্গ যে ফুলগুলিকে মধু নিতে আসে আঠালো ধরনের হয়, আবার যেগুলো হচ্ছে প্রাণীর মাধ্যমে বিস্তার ঘটে বড় হয়, এরকম করে আবার বাতাসের মাধ্যমে হয়, বিভিন্ন মাধ্যমে এই পরাগায়নগুলো হয়। ফুলের মধ্যে পুংস্তবক আর স্ত্রীস্তবকের মধ্যে এই সংযোগ সাধিত হয়। তাহলে আমরা প্রজনন নিয়ে, জীবের প্রজনন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা উদ্ভিদের প্রজনন, প্রথমে আমরা প্রজনন কি জানলাম, প্রজননের প্রয়োজনীয়তা জানলাম, আর উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকের মতো তোমরা এই যা পড়ানো হলো তোমরা ভালো করে পড়বা। পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলোর কাজ তোমাদের বাড়ির কাছে আমি দিয়ে দিচ্ছি। তোমরা জীববিজ্ঞান যেহেতু পড়ো, তোমাদের ছবিগুলো ভালো করে আঁকা শিখতে হবে। এই ছবিটা তোমরা অবশ্যই একটা ফুলের বিভিন্ন অংশ, লম্বচ্ছেদের ছবিটা ভালো করে আঁকা শিখবে এবং প্রতিটা অংশে কি কাজ তোমরা
প্রকৃতিতে জীবের প্রজননের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো একটি সম্পর্কের বিভিন্ন অংশে চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমরা চিহ্নিত চিত্র অঙ্কন করবা আর প্রকৃতিতে জীবের প্রয়োজনীয় কি গুরুত্ব আছে এই গুরুত্বটা বিশ্লেষণ করো। তার মানে এই দুটা তোমাদের খাতায়, বাড়ির কাজ খাতায় তোমরা অবশ্যই এই দুইটা প্রশ্নের উত্তর সুন্দর করে লিখে দিবা। স্কুল খুলবে, যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন আমি আবার এটা তোমাদের খাতায় দেখবো এবং মূল্যায়ন করবো। থ্যাংক ইউ।